হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি, এমটিএস এবং এসএসসি জিডি 2026 এর জন্য আমরা রিসেন্ট যে এক্সামগুলো হলো এসএসসিতে নিউ প্যাটার্নে, এডিকুইটি প্যাটার্নে, সেই কোশ্চিনগুলো নিয়ে এসেছি। তো রিসেন্ট যে এক্সাম হয়েছে, এসএসসি সিলেকশন পোস্ট হয়েছে, তারপরে সিজিএল হয়েছে, সিএইচএসএল হয়েছে, সিপিও হয়েছে, আর স্টেনোগ্রাফার হয়েছে। তো এই 5টা এক্সাম থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চিন নিয়ে এসেছি, আর এই কোশ্চিনগুলোর সঙ্গে ব্যাখ্যা রয়েছে। তো প্রত্যেকটা কোশ্চিন এবং ব্যাখ্যাগুলো ভালোভাবে পড়বে, তাহলে এমটিএস এবং জিডিতে কোশ্চিন তোমরা অনেকটা কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের যে চ্যাপ্টার হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ ও সিন্ধু সভ্যতা, এই চ্যাপ্টার থেকে টোটাল 25টি কোশ্চিন আছে। 25টি কোশ্চিনই কিন্তু এই রিসেন্ট এক্সামগুলোতে হয়েছে। ঠিক আছে? তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, সিন্ধু সভ্যতা কোন অর্থনৈতিক ব্যবস্থার অধীনে বিকশিত হয়েছিল? তো এখানে মেন কোশ্চিনটা হচ্ছে, যেটা বোঝাচ্ছে যে সিন্ধু সভ্যতায় কোন অর্থনৈতিক ব্যবস্থাটা ছিল। তো সিন্ধু সভ্যতায় বিনিময় প্রথা চলতো। ঠিক আছে? বস্তুর বিনিময় চলতো, অর্থাৎ সেই সময় মুদ্রা কিন্তু চালু হয়নি। তো ব্যাখ্যাগুলো দেখো, সিন্ধু সভ্যতা মূলত বিনিময় প্রথার উপর ভিত্তি করে পরিচালিত হতো, যেখানে মুদ্রার পরিবর্তে পণ্য বিনিময়ের মাধ্যমে লেনদেন করা হতো। মানক ওজন ও সিলের বিস্তৃত ব্যবহার থেকে একটি নিয়ন্ত্রিত বাণিজ্য বিনিময় ব্যবস্থার প্রমাণ মেলে। হরপ্পা স্থলগুলিতে মুদ্রা বা মুদ্রাভিত্তিক অর্থনীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। সামন্ততান্ত্রিক ও শিল্পভিত্তিক অর্থনীতি মানব ইতিহাসে অনেক পরবর্তী পর্যায়ের বিকাশ। এ দুটো যেহেতু অপশানে রয়েছে, এটা সিন্ধু সভ্যতার অনেক পরে এসেছে। একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, হরপ্পাবাসীরা মেসোপটেমিয়ার সঙ্গে ব্যাপক বাণিজ্য করত, যেখানে তাদের মেলুহা নামে উল্লেখ করা হয়েছে। নিচের প্রশ্নে অ্যাসারশন ও রিজন দেওয়া আছে। অ্যাসারশন হচ্ছে, ভারতের চ্যালকোলিথিক জনগোষ্ঠী সিন্ধু সভ্যতার প্রযুক্তিগত জ্ঞান থেকে খুব বেশি উপকৃত হয়নি। কারণ দেওয়া রয়েছে, চ্যালকোলিথিক সংস্কৃতিগুলি সাধারণত সিন্ধু সভ্যতার তুলনায় নবীন ও অধিক বিচ্ছিন্ন ছিল। তো এই দুটো বিবৃতি, যে অ্যাসারশন এবং রিজন দেওয়া আছে, তো এটা আমাদের দেখতে হবে যে কতটা সঠিক এবং রিজনটা কতটা যুক্তিযুক্ত। ঠিক আছে? তো এখানে দেখো, প্রথমে কি বলেছে, যে চ্যালকোলিথিক জনগোষ্ঠী সিন্ধু সভ্যতার প্রযুক্তিগত জ্ঞান থেকে খুব বেশি উপকৃত হয়নি, এটা সত্য। ঠিক আছে? চ্যালকোলিথিক সংস্কৃতিগুলো সাধারণত সিন্ধু সভ্যতার তুলনায় নবীন ও অধিক বিচ্ছিন্ন ছিল, এটাও সত্য। কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটাও হবে। ঠিক আছে? তো অপশন এটা এখানে অ্যান্সার, এ ও আর উভয় সত্য। অ্যাসারশনটি সত্য, কারণ ভারতের অধিকাংশ চ্যালকোলিথিক বা তাম্রপ্রস্ত যুগ সংস্কৃতি ছিল গ্রামীণ প্রকৃতির, এবং তারা হরপ্পাবাসীদের উন্নত নগরায়ন বা নিকাশি ব্যবস্থাকে গ্রহণ করেনি। ঠিক আছে? এই কারণে ওটা সত্য। আর রিজেন্টিও এই প্রেক্ষিতে যুক্তিসঙ্গত। কায়াথা বা মালওয়ার মতো অনেক চ্যালকোলিথিক সংস্কৃতি হরপ্পা সভ্যতার অবক্ষয়কালীন সময়ে বা তার পরে বিকশিত হয়, এবং বাণিজ্য নেটওয়ার্কের অভাবে বিচ্ছিন্ন গ্রামীণ সমাজ হিসেবেই রয়ে যায়। তাই তাদের বিচ্ছিন্নতা ও গ্রামীণ চরিত্রই হরপ্পীয় নগর প্রযুক্তি গ্রহণ না করার কারণ। উল্লেখযোগ্যভাবে ভারতের প্রথম রঙিন মৃৎপাত্র ব্যবহারকারী জনগোষ্ঠী ছিল চ্যালকোলিথিক মানুষরা। নিচের কোনটি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য নয়? তো গ্রিড প্যাটার্নে পরিকল্পিত নগর কেন্দ্র, গ্রিড প্যাটার্ন ছিল হরপ্পা সভ্যতায়। গ্রিড প্যাটার্ন বলতে এই প্যাটার্নটাকে বলা হয়। ঠিক আছে? গ্রিড প্যাটার্ন মানে নগরগুলো এইরকম ছিল, অর্থাৎ যে দাগগুলো দিলাম এগুলো রাস্তা, যেগুলো ফাঁকা জায়গা এগুলো হচ্ছে বাড়ি, এইরকম ছিল গ্রিড প্যাটার্নে। ঠিক আছে? কৃষিকাজে লোহার যন্ত্রের ব্যবহার, এটা ভুল। এখানে নয় বলেছে, তো এটা অ্যান্সার, কারণ ওরা লোহার আর ঘোড়া দুটো ব্যবহার কিন্তু জানতো না। চলো ব্যাখ্যাটা দেখো, লোহার যন্ত্রের ব্যবহার সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য নয়, কারণ এটি ছিল একটি ব্রোঞ্জ যুগের সভ্যতা। হরপ্পাবাসীরা পাথর, তামা ও ব্রোঞ্জের তৈরি যন্ত্র ব্যবহার করত। ভারতীয় উপমহাদেশে লোহার প্রযুক্তির প্রচলন অনেক পরে, অর্থাৎ বৈদিক যুগে প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়।
তাহলে বিকল্প এ, সি ও ডি হরপ্পা সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য যা তাদের উন্নত নগর পরিকল্পনার পরিচয় বহন করে। একটি উল্লেখযোগ্য তথ্য হচ্ছে হরপ্পাবাসীরা তুলা চাষে অগ্রগণী ছিল, যাকে গ্রিকরা সিন্ডন নামে অভিহিত করত। এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। নিচের কোনটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম পরিচিত সভ্যতা হিসেবে গণ্য হয়? তো ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা, এখানে অপশন থেকেই তোমরা বুঝতে পারছো এটা হবে সিন্ধু সভ্যতা। সিন্ধুর পরে হয়েছিল বৈদিক সভ্যতা, তারপরে হয়েছে মৌর্য, তারপরে গুপ্ত, ঠিক আছে। এই অপশন অনুযায়ী মাঝে আবার অনেক আছে, মৌর্য থেকে গুপ্ত যেতে অনেকটা আছে, ছোট ছোট সভ্যতা আছে, ঠিক আছে। চলো, সিন্ধু সভ্যতা বা আইভিসি হলো ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম পরিচিত সভ্যতা, যার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 3300 অব্দ, প্রারম্ভিক হরপ্পা পর্যায়। এটি বৈদিক সভ্যতার প্রায় খ্রিস্টপূর্ব 1500 অব্দ, অনেক আগের, ঠিক আছে। মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য ঐতিহাসিক যুগে অনেক পরে গড়ে ওঠে। উন্নত নগর পরিকল্পনার জন্য সিন্ধু সভ্যতা বিশেষভাবে পরিচিত, যেখানে বৈদিক সংস্কৃতি ছিল প্রধানত গ্রামীণ ভিত্তিক। এখানে এই কথাটা বলা হচ্ছে যে সিন্ধু সভ্যতাটা ছিল নগর ভিত্তিক, ঠিক আছে, আর বৈদিক সভ্যতা হচ্ছে গ্রামীণ ভিত্তিক। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মেহেরগড় স্থানটি সিন্ধু সভ্যতার পূর্বসূরি হিসেবে বিবেচিত, যেখানে প্রাথমিক কৃষি ও পশুপালনের প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ মেহেরগড় কিন্তু সিন্ধু সভ্যতার আগে। হরপ্পায় পাওয়া বৃত্তাকার ইটের মঞ্চগুলোর সারি ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। কারণ দেওয়া আছে বা রিজন দেওয়া আছে যে এই মঞ্চগুলোর ফাঁকে গম ও যবের দানা পাওয়া গেছে। রিজনটা ঠিক আছে, ওই গম ও যবের দানা পাওয়া গেছে। হরপ্পায় পাওয়া বৃত্তাকার ইটের মঞ্চ, এটা ভুল, বৃত্তাকার ইট ছিল না, ঠিক আছে। তাহলে এখানে এ ভুল আর আরটা সঠিক, অপশন ডি হবে অ্যান্সার। অ্যাসারশন এটা ভুল, কারণ হরপ্পায় আবিষ্কৃত বৃত্তাকার ইটের মঞ্চগুলো ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো এমন কোনো প্রমাণ নেই, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে ইটটাকে বৃত্তাকার বলা হয়নি, মানে মঞ্চটা বৃত্তাকার ছিল, ইটগুলো ঠিক ছিল, ঠিক আছে, কিন্তু এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওকে, প্রত্নতাত্ত্বিকদের মতে এগুলো শস্য মাড়াই করার কাজে মেঝে বা হিসেবে ব্যবহৃত হতো। আশা করি বুঝতে পেরেছি এই পয়েন্টটা, যে সেই সময় কিন্তু মঞ্চগুলো, ইটের তৈরি মঞ্চগুলো কিন্তু ধর্মীয় কাজে ব্যবহার হতো না, এটা শস্য ঝাড়াই কাজে ব্যবহার হতো, ঠিক আছে। আর রিজনটা সঠিক, কারণ এই মঞ্চগুলোর ফাঁকে সত্যি গম ও যবের দানা পেয়ে গেছে, এটাতে যা বললাম যা শস্য মাড়াই তত্ত্বকে সমর্থন করে, অতএব সঠিক উত্তর ডি। একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো হরপ্পার গ্রানারি বা শস্যাগারটি ছিল দুটি সারিতে 6টি করে কক্ষ নিয়ে গঠিত এবং নদীর কাছাকাছি এই বৃত্তাকার মঞ্চগুলোর পাশে অবস্থিত ছিল, যাতে শস্য পরিবহন সহজ হয়। নিচের বিবৃতিগুলো পড়ো। হরপ্পা সভ্যতার সিলমোহরগুলো স্থানীয়ভাবে পাওয়া স্টেটাইট পাথর দিয়ে তৈরি ছিল। এই পয়েন্টটা ঠিক, স্টেটাইট দিয়েই ছিল সিলগুলো তৈরি, ঠিক আছে। আর এই সিলমোহরগুলোতে প্রায় পশুর চিত্র ও অপাঠ্য লিপির চিহ্ন দেখা যায়। হ্যাঁ, এটাও ঠিক, পশুর চিত্র দেখা যায়, এবং অপাঠ্য লিপি বলতে যে লিপিগুলো ছিল কিন্তু আমরা পড়তে পারিনি বা পাঠ্য নয়, ঠিক আছে। তাহলে দুটোই ঠিক, তো অপশন আমাদের কি হবে, তাহলে অপশন সি হবে, 1 ও 2 উভয় সঠিক। উভয় বিবৃতি সঠিক। হরপ্পা সভ্যতার শিলমোহর প্রধানত স্টেটাইট বা এক ধরনের নরম সাবান পাথর দিয়ে তৈরি হতো, যা স্থানীয়ভাবে সহজলভ্য খোদাইয়ের জন্য উপযুক্ত ছিল। এই সিলগুলোতে সাধারণত ইউনিকর্ন, কুঁজওয়ালা ষাঁড়, গন্ডার ও বাঘের মতো পশুর ছবি এবং হরপ্পা লিপির প্রতীক দেখা যায়, যা আজও সম্পূর্ণভাবে পাঠান্তর করা যায়নি। এই লিপি ব্রুস্টোফেডন পদ্ধতিতে লেখা, অর্থাৎ এক লাইন ডান থেকে বামে, পরের লাইন বাম থেকে ডানে লেখা হতো। সবচেয়ে বিখ্যাত সিল হলো মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত পশুপতি সিল, যেখানে যোগাসনে বসা এক মানব মূর্তি পশুদের দ্বারা পরিবেষ্টিত। মহেঞ্জোদারোর নিকাশি ব্যবস্থা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, কারণ প্রতিটি বাড়ি সংযুক্ত ছিল একটি ভূগর্ভস্থ জলাধারের সঙ্গে, একটি কেন্দ্রীয় স্তম্ভের সঙ্গে, একটি আবৃত রাস্তার নর্দমার সঙ্গে। হ্যাঁ, এটা হবে নর্দমার সঙ্গে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম আমরা যেটা শুনেছি বা আমরা পড়েছি মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতায়, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো ছিল। তো এখানে অ্যান্সার হবে আমাদের অপশন সি, একটি আবৃত রাস্তার নর্দমার সঙ্গে।
মহেঞ্জোদারোর নিকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নত ছিল। প্রতিটি বাড়ি টেরাকোটা পাইপ বা ঢালু নালার মাধ্যমে আবৃত রাস্তার নর্দমার সঙ্গে যুক্ত ছিল। এই নর্দমাগুলো পরিষ্কারের জন্য ম্যানহোল যুক্ত ছিল এবং ইট বা পাথরের ফলক দিয়ে ঢাকা থাকতো, ফলে দুর্গন্ধ ও রোগ ছড়ানো রোধ করা যেত। ভূগর্ভস্থ ট্যাঙ্ক বা ছাদের জলাধার পয় নিষ্কাশনের নিয়মিত ব্যবস্থা ছিল না। কঠিন বর্জ্যের জন্য সাধারণত শোকপিট ব্যবহৃত হতো। তারপর জল রাস্তার নর্দমায় প্রবাহিত হতো। একটি বিশেষত্ব হচ্ছে মহেঞ্জোদারো গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার প্রাকৃতিক বিটুমেন দিয়ে জলরোধী করা হয়েছিল। বিটুমেন মানে তার একটা, ঠিক আছে। প্রাচীন ভারতে চানহু দাঁড়ো মূলত কোন কিছুর কেন্দ্র ছিল? তো চানহু দাঁড়োতে যে কাজটা হতো সেটা হচ্ছে পুঁতি নির্মাণ হতো। অপশন সি, পুঁতি নির্মাণ। চানহু দাঁড়ো ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র, যা বিশেষভাবে খোলস শিল্প, চুড়ি নির্মাণ এবং সর্বাধিক পুঁতি তৈরির জন্য বিখ্যাত ছিল। খননে কার্নেলিয়ান, স্টেটাইট ও অ্যাগেট পাথরে তৈরি সম্পূর্ণ ও অসম্পূর্ণ পুঁতি সহ একটি পুঁতি কারখানার সন্ধান পাওয়া গেছে। অন্য কাজকর্ম থাকলেও কারুশিল্প কেন্দ্র হিসেবে এর পরিচিতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যান্য বড় শহরের তুলনায় চানহু দাঁড়ো একমাত্র হরপ্পা নগরী যেখানে কোনো সুরক্ষিত দুর্গ প্রাচীর বা সিটাডেল ছিল না। এটি 1931 সালে এনজি মজুমদার এবং পরে ইজে ম্যাকে দ্বারা খনন করা হয়। হরপ্পা সভ্যতার কালীবঙ্গান স্থানে কোন গুরুত্বপূর্ণ কৃষি সংক্রান্ত প্রমাণ পাওয়া গেছে? তো অ্যান্সার হচ্ছে ক্ষেতের মধ্যে আড়াআড়ি লাঙলের দাগ, এটা পাওয়া গেছে। রাজস্থানের কালীবঙ্গানে প্রত্নতাত্ত্বিকরা একটি চাষকৃত ক্ষেতের সন্ধান পেয়েছেন যেখানে আড়াআড়ি বা ক্রিস ক্রস লাঙলের দাগ দেখা যায়। এটি প্রমাণ করে যে হরপ্পাবাসীরা একই জমিতে একসঙ্গে দুটি ফসল উৎপাদন করত, অর্থাৎ মিশ্র চাষ বা মিক্সড ক্রপিং পদ্ধতি অনুসরণ করত। ধাপওয়ালা কুয়া মূলত ধোলাভিরার সঙ্গে যুক্ত, কালীবঙ্গানের সঙ্গে নয়। এই অঞ্চলে সোপানকৃত ধান চাষের প্রমাণও নেই। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কালীবঙ্গান শব্দের অর্থ কালো চুড়ি এবং এখানে প্রাক হরপ্পা ও হরপ্পা উভয় সাংস্কৃতিক পর্যায়ের নিদর্শন পাওয়া গেছে। এছাড়া এখানে 60টি অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে যা আচারমূলক কার্যকলাপের ইঙ্গিত দেয়, ঠিক আছে। মেসোলিথিক যুগের মানুষ শিকার করার জন্য সাধারণত কোন ধরনের অস্ত্র ব্যবহার করত? তো মেসোলিথিক যুগের মানুষ শিকার করার জন্য কাঁটাযুক্ত বর্শা ব্যবহার করত। মেসোলিথিক যুগের মানুষ মধ্যপ্রস্তর যুগ সাধারণত মাইক্রোলিথ নামে পরিচিত ক্ষুদ্র পাথরের অস্ত্র ব্যবহার করত। এই ক্ষুদ্র পাথরের ফলাগুলো কাঠ বা হাড়ের হাতলে বসিয়ে যৌগিক অস্ত্র তৈরি করা হতো, যেমন কাঁটাযুক্ত বর্শা ও তীর ইত্যাদি। তলোয়ার, কামান, তারপরে ক্যাটাপাল্ট অনেক পরবর্তী সময়ে লোহাযুগ ও মধ্যযুগ উন্নত অস্ত্র ছিল। আর মেসোলিথিক যুগের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল ছোট প্রাণী শিকার ও মাছ ধরার প্রবণতা বৃদ্ধি। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মধ্যপ্রদেশের ভীমবেটকা শৈলাশ্রয় এ মেসোলিথিক যুগের শিকার ও সংগ্রহের দৃশ্য চিত্রাঙ্কিত রয়েছে, যা তাদের জীবনযাত্রার প্রত্যক্ষ প্রমাণ। নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার সম্পর্কে সত্য নয়? পশুপতির পূজা করত, তারপরে বলছে নারীরা অলঙ্কার পরিধান করত, সতী প্রথার স্পষ্ট প্রমাণ রয়েছে, গম ও জব ছিল প্রধান ফসল। এখানে কিন্তু এই যে অপশন সিটা রয়েছে সতী প্রথা, এটা কিন্তু সত্য নয়, ঠিক আছে। সতী প্রথার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। চলো আমরা ব্যাখ্যাটা পড়ি, তাহলে বুঝতে পারবো। হরপ্পা সভ্যতায় সতী প্রথা বা স্বামীর মৃত্যুর পর স্ত্রীর সহমরণ এর কোনো সুস্পষ্ট প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। লোথালে কিছু যুগল সমাধি বা জয়েন্ট কবর যেটা বলা হয় পাওয়া গেলেও সেগুলো থেকে নিশ্চিতভাবে সতী প্রথার অস্তিত্ব প্রমাণিত হয় না। তারপরে বাকি যে অপশানগুলো রয়েছে, হরপ্পাবাসীরা প্রোটো-শিব বা পশুপতি দেবতার পূজা করত, নারীরা পুঁতি ও চুড়ি সহ নানা অলঙ্কার পরিধান করত, আর গম জব ছিল তাদের প্রধান শস্য। একটি আকর্ষণীয় তথ্য দেখো, হরপ্পাবাসীরাই প্রথম জটিল দাহ প্রক্রিয়ার মাধ্যমে উজ্জ্বল ফায়েন্স পাত্র ও অলঙ্কার তৈরি করেছিল। 1920 থেকে 22 সালে আবিষ্কৃত হরপ্পা প্রত্নস্থলটি কোন নদীর তীরে অবস্থিত? তো হরপ্পাটা ছিল রাবি নদীর তীরে, ঠিক আছে। অপশন এ রাবি নদী। হরপ্পা প্রত্নস্থলটি রাবি নদীর তীরে অবস্থিত, যা সিন্ধু নদীর একটি উপনদী। এই স্থানটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত।
1921 সালে দয়ারাম সাহানি এই স্থানে খনন কাজ পরিচালনা করেন। অন্যান্য অপশন যেগুলো রয়েছে বিকল্প, গঙ্গা ও যমুনার মধ্য পূর্ব ভারতের নদী, যেখানে নগরায়ণ ঘটে অনেক পরে, দ্বিতীয় নগরায়ণ পর্যায়ে, এবং লুনি নদী রাজস্থানে অবস্থিত। ঠিক আছে। একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, যদিও সভ্যতার নাম সিন্ধু নদীর নামে, হরপ্পা শহরটি রাবি নদীর তীরে এবং মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে। ঠিক আছে। ইউরেশিয়ায় হরপ্পাবাসীরাই প্রথম কোন ফসল চাষ করেছিল? তো ইউরেশিয়ায় হরপ্পাবাসীরা প্রথম তুলার চাষ করেছিল। একটু আগে আমরা কিন্তু পড়লাম, ঠিক আছে, ডিসক্রিপশনে। হরপ্পাবাসীরা ইউরেশিয়ায় প্রথম তুলা চাষ করে বস্ত্র উৎপাদন শুরু করে। মহেঞ্জোদারোতে বোনা তুলার কাপড়ের প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, তামাক, লঙ্কা ও আলু অনেক পরে মধ্যযুগ ও আধুনিক যুগে পর্তুগিজ ও অন্যান্য ইউরোপীয়দের মাধ্যমে ভারতে আসে এগুলো। ঠিক আছে, আলু তো পর্তুগিজরা নিয়ে এসেছিল। গ্রিকরা ভারতীয় তুলাকে সিন্ডন নামে চিনত, যা সিন্ধু শব্দ থেকে উদ্ভূত। তুলা চাষে এই প্রাথমিক দক্ষতা হরপ্পা সভ্যতার সমৃদ্ধি ও মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নিম্নলিখিত কোনটি সিন্ধু সভ্যতার নগরগুলোর বৈশিষ্ট্য নয়? তো সিন্ধু সভ্যতার নগরগুলোর বৈশিষ্ট্য নয় সমকোণে একে অপরকে ছেদ করা রাস্তা, লোহার অস্ত্রের ব্যাপক ব্যবহার। এই তো এটা ভুল, সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার ওরা শিখেনি তখন। ঠিক আছে, বাকি এগুলো ঠিক। সমকোণে রাস্তা, যেহেতু গ্রিড প্যাটার্ন ছিল, দেখো প্রত্যেকটা রাস্তা সমকোণে ছেদ করেছে। ঠিক আছে, এইভাবে। আর পোড়াইট তো ছিলই, উন্নত নিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেম ভালো ছিল। তাহলে এখানে অপশন বিটা নয় হবে অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, লোহার অস্ত্রের ব্যাপক ব্যবহার সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য নয়, এটি ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা। হ্যাঁ, সিন্ধু সভ্যতাটা ছিল ব্রোঞ্জ যুগের, যেখানে প্রধানত তামা ও ব্রোঞ্জ ব্যবহৃত হতো। লোহার প্রযুক্তি তখনও অজানা ছিল। আর বাকি অপশানগুলো ঠিক। চালক পদ্ধতিতে প্রকল্পিত রাস্তা অর্থাৎ গ্রিড প্যাটার্ন, মানসম্মত পোড়াইটের ব্যবহার মেসোপটেমিয়ার কাঁচা ইটের বিপরীতে, এবং অত্যন্ত উন্নত নিকাশি ব্যবস্থা। এই গুরুত্বপূর্ণ তথ্য হলো, হরপ্পা ইটের অনুপাত সর্বত্র একই ছিল, 1:2:4। ঠিক আছে, এটা মনে রাখবে। হ্যাঁ, হরপ্পার যে ইটগুলো ব্যবহার হতো, ইটের এটা মাপ ছিল। নিম্নলিখিত কোন নামটি সিন্ধু সরস্বতী সভ্যতাকে বোঝাতে ব্যবহৃত হয় না? তো হরপ্পা সভ্যতা, সিন্ধু সরস্বতী সভ্যতা, সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সরস্বতী সভ্যতা বলা হয়েছে। তো এখানে দেখো মেসোপটেমিয়া সভ্যতাটা ভারতের বাইরে, আর সিন্ধু সরস্বতী এগুলো তো হচ্ছে ভারতের ভিতরে। তাহলে মেসোপটেমিয়া সভ্যতা এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, ব্যবহৃত হয় না যেহেতু বলেছে। তো মেসোপটেমিয়া সভ্যতা একটি স্বতন্ত্র পৃথক সভ্যতা, যা টাইগ্রিস ইউফ্রেটিস নদী উপত্যকায় অর্থাৎ বর্তমানে ইরাকে বিকশিত হয়েছিল, এবং এটি সিন্ধু উপত্যকার সভ্যতার সমসাময়িক ছিল। এটি কখনোই সিন্ধু সভ্যতার নাম হিসেবে ব্যবহৃত হয় না। অন্য তিনটি নামই সঠিক। হরপ্পা সভ্যতার টাইপ সাইট হরপ্পার নাম অনুসারে, সিন্ধু সভ্যতার নদীর নাম অনুসারে, এবং সিন্ধু সরস্বতী সভ্যতা শুকিয়ে যাওয়া সরস্বতী নদীর তীরবর্তী এলাকায় অধিকাংশ প্রত্নস্থল থাকার কারণে। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, মেসোপটেমিয়ার বাণিজ্যিক নথিতে সিন্ধু অঞ্চলের উল্লেখ মেলুহা নামে করা হয়েছে। দুইবার কিন্তু এই পয়েন্টটা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, দুইবার বলতে এখানে নোটে মেলুহাটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তাদের নিজস্ব ভূখণ্ড থেকে অঞ্চলকে স্পষ্টভাবে পৃথক করে। কারণ এর আগে আমরা মেলুহাটা পড়লাম, আবার পড়লাম, ওই কারণে দুইবার বললাম। এটা না যে মেসোপটেমিয়ার লোকেরা দুইবার। ঠিক আছে, সিন্ধু সভ্যতার নগরী রাখিগড়ি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাখিগড়ি এটা হরিয়ানায় অবস্থিত। ঠিক আছে, হরিয়ানা। রাখিগড়ি হরিয়ানা রাজ্যের হিসার জেলায় অবস্থিত। সাম্প্রতিক খনন কার্যে জানা গেছে যে এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বৃহৎ হরপ্পা প্রত্নস্থল ভারতের মধ্যে। ঠিক আছে, যা আয়তনে মহেঞ্জোদারোকেই ছাড়িয়ে যেতে পারে। এটি পাঞ্জাব, গুজরাট বা উত্তরপ্রদেশে নয়, যদিও এই রাজ্যগুলোতে যথাক্রমে রোপড়, তারপরে লোথাল, আলমগীরপুরের মতো অন্যান্য হরপ্পা রয়েছে। হ্যাঁ, যেহেতু অপশান এগুলো রয়েছে পাঞ্জাব, হরিয়ানায়, তাই এটা হরিয়ানা অ্যান্সার হবে। ঠিক আছে, রাখিগড়িতে সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো, একটি কঙ্কাল থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে, যা হরপ্পাবাসীদের জিনগত পূর্বপুরুষ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এই গবেষণায় দেখা যায় যে পরিণত হরপ্পা পর্যায়ে স্টেপ যাযাবর গোষ্ঠীর জিনগত প্রভাব অনুপস্থিত ছিল। হরপ্পাবাসীরা পুঁতি তৈরির জন্য ব্যবহৃত কার্নেলিয়ান পাথর প্রধানত কোথা থেকে সংগ্রহ করত? তো এটা সংগ্রহ করতো গুজরাট থেকে। ঠিক আছে,
কার্নেলিয়ান একটি অর্ধ মূল্যবান লাল পাথর যা প্রধানত গুজরাট রাজ্য থেকে বিশেষ করে ভারুচ রতনপুর অঞ্চল সংগ্রহ করা হতো। লোথাল ও চানুহু দাড়োর হরপ্পাবাসীরা কার্নেলিয়ান পুঁতি তৈরিতে অত্যন্ত দক্ষ ছিল এবং এই পুঁতিগুলি মেসোপটেমিয়ায় রপ্তানি করা হতো। লোথাল যেহেতু গুজরাটে অবস্থিত। আর আসাম, পাঞ্জাব বা বিহারে কার্নেলিয়ান পাওয়া যায় না। এগুলো অপশানে দেওয়া আছে যে এগুলোতে পাওয়া যায় না। হরপ্পাবাসীরা কাঁচা পাথর আগুনে পুড়িয়ে তার লাল রং আরও উজ্জ্বল করার একটি বিশেষ কৌশল উদ্ভাবন করেছিল। তাদের তৈরি খোদাই করা কার্নেলিয়ান পুঁতিগুলো হরপ্পার শিল্প কৌশলতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিত এবং পারস্য উপসাগর পর্যন্ত বিভিন্ন স্থানে পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার প্রত্নস্থল দাইমাবাদ কোন রাজ্যে অবস্থিত? তো দাইমাবাদ হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, অপশান ডি। ঠিক আছে। দাইমাবাদ মহারাষ্ট্র রাজ্যের আহমদনগর জেলায় প্রবরা নদীর তীরে অবস্থিত। এটি সাধারণত সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিস্তৃতি হিসেবে বিবেচিত হয়। এটি হরিয়ানা, পাঞ্জাব বা গুজরাটে অবস্থিত নয়। দাইমাবাদ তার বিখ্যাত দাইমাবাদ ধান ভাণ্ডারের জন্য পরিচিত ছিল, যেখানে কঠিন ব্রোঞ্জ দিয়ে তৈরি অত্যন্ত সুন্দর কয়েকটি মূর্তি পাওয়া গেছে, যেমন রথচালক, গন্ডার, হাতি ও মহিষ। এসব মূর্তির মোট ওজন 60 কেজিরও বেশি, যা হরপ্পাবাসীদের অসাধারণ ধাতুবিদ্যা দক্ষতার প্রমাণ দেয়। এখানে রথটা বিশেষ করে মনে রাখবো, ঠিক আছে? রথ পাওয়া গেছে দাইমাবাদে। হ্যাঁ, সিন্ধু নদীর আশেপাশের অঞ্চলকে প্রাচীন গ্রিকরা কোন নামে অভিহিত করত? তো সিন্ধু নদীর যে আশেপাশে অঞ্চল ছিল, তো এই অঞ্চলগুলোকে গ্রিকরা ইন্ডোই বা ইন্ডিকে বলতো। ঠিক আছে। প্রাচীন গ্রিকরা সিন্ধু অঞ্চলের মানুষদের ইন্ডোই এবং ওই অঞ্চলকে ইন্ডিকে নামে উল্লেখ করত। এই নামগুলো পারস্য শব্দ হিন্দু থেকে এসেছে, যা আবার সংস্কৃত সিন্ধু শব্দ থেকে উদ্ভূত। সিন্ধ ও হিন্দ হলো পার্সিয়ান ও আরবি রূপান্তর, আর ভারত হলো সংস্কৃত আত্মনাম। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস পার্সিক সাম্রাজ্যের স্ট্রাপি প্রদেশ, স্ট্রাপি মানে প্রদেশ, ঠিক আছে, স্ট্রাপি বর্ণনায় এই শব্দগুলো ব্যবহার করেছিলেন। একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই গ্রিক পরিভাষা থেকে লাতিনের মাধ্যমে ধীরে ধীরে ইন্ডিয়া নামটি উদ্ভব হয়। সিন্ধু উপত্যকার নগরগুলো সাধারণত কী দিয়ে ঘেরা থাকতো? তো এগুলো ঘেরা থাকতো প্রবেশদ্বার সহ সুরক্ষিত প্রাচীর। ঠিক আছে, অপশন বি। সিন্ধু উপত্যকার নগরগুলো সাধারণত কাঁচা বা পোড়া ইট দিয়ে নির্মিত বিশাল দুর্গ প্রাচীর দ্বারা বেষ্টিত থাকতো এবং তাতে শক্তপোক্ত প্রবেশদ্বার থাকতো। এই প্রাচীরগুলো বন্যা প্রতিরোধ, সম্ভাব্য আক্রমণ থেকে সুরক্ষা এবং বাণিজ্য নিয়ন্ত্রণে ব্যবহৃত হতো। কাঠের বেড়া ছিল দুর্বল পাথরের ব্যারিগেড, গঙ্গা সিন্ধু সমভূমিতে বিরল এবং পরিখা ও ড্রব্রিজ মধ্যযুগীয় বৈশিষ্ট্য, তাই এগুলো ব্যবহৃত হতো না। একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ধোলাবিরা, যেখানে ইটের প্রাচীরের পরিবর্তে একাধিক স্তরের সুরক্ষা ব্যবস্থা, বিশাল পাথরের প্রবেশদ্বার ছিল। হরপ্পার নগরগুলোর একটি ড্যাশ বিন্যাস ছিল, যেখানে রাস্তাগুলো একে অপরকে সমকোণে ছেদ করত। তো সমকোণে ছেদ করতো যেটা বললাম, ঠিক আছে, এইরকম। তাহলে এটা কি আয়তাকার? অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে। হরপ্পার নগরগুলো তাদের আয়তাকার গ্রিড বিন্যাসের জন্য বিখ্যাত ছিল। প্রধান রাস্তাগুলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে প্রসারিত ছিল এবং 90 ডিগ্রি কোণে একে অপরকে ছেদ করত, ফলে নগরটি আয়তাকারে ব্লকে বিভক্ত ছিল হতো। প্রত্নতত্ত্বে একে কখনো কখনো অক্সফোর্ড সার্কাস বিন্যাস বলা হয়। হ্যাঁ, বৃত্তাকার, ষড়ভুজাকার বা ত্রিভুজাকার বিন্যাস ব্যবহার করা হতো না। এই নিখুঁত পরিকল্পনা শক্তিশালী কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা পৌর প্রশাসনের ইঙ্গিত দেয়। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গাড়ি সহজে ঘোড়ার সুবিধার জন্য অনেক ভবনের কোণ গোলাকার করা হতো, ঠিক আছে, যাতে দেওয়াল ক্ষতিগ্রস্ত না হয়। মানে কর্নার আছে, তো এইভাবে গোল করে দেওয়া হয়েছে যাতে গাড়িটা ঠিকভাবে যেতে পারতো, ঠিক আছে, ঘুরতে পারতো। সিন্ধু উপত্যকার মানুষরা নির্মাণ সামগ্রী হিসাবে মানসম্মত ড্যাশ ব্যবহার করতো। তো তারা ইট ব্যবহার করতো, হ্যাঁ, পোড়া ইট, পোড়া কাদার ইট। তো এগুলো আমরা তো অনেকটাই পড়লাম, ইটের ব্যাপারটা এর আগে পড়েছি, ঠিক আছে। ইটের মাপটা কেমন ছিল, 1:2:4। হরপ্পা সভ্যতার নিকাশি ব্যবস্থা সম্পর্কে নিচের কোনটি সঠিক? এটি শুধুমাত্র রাজ পরিবারের জন্য ছিল, এটি অত্যন্ত উন্নত সুপরিকল্পিত ছিল। তো এটা শুধুমাত্র রাজ পরিবারের জন্য ছিল, এটা কথাটা ভুল, সবাই ব্যবহার করতো। তাহলে দুইটাই ঠিক হবে, শুধু অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, এটা উন্নত ছিল এবং সুপরিকল্পিত ছিল। তারপরে এখানে অ্যাসারশনের রিজন দেওয়া আছে।
ঊর্ধ্ব গাঙ্গেয় অববাহিকায় তামার ভাণ্ডার ব্যবহারকারী মানুষরা ছিল যাযাবর শিকারী। আর তামার ভাণ্ডার প্রায় গেরুয়া রঙের মৃৎপাত্র ও কাঁচা মাটির কাঠামোর সঙ্গে পাওয়া গেছে। তো প্রথমটা দেখো যে গঙ্গা উপবাহিকায় তামার ভাণ্ডার ব্যবহার করে মানুষরা ছিল যাযাবর শিকারী, এই কথাটা ভুল। ঠিক আছে, গেরুয়া রঙের মৃৎপাত্র কাঁচামাটি কাঠামো এটা ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এ ভুল কিন্তু আর সঠিক, অর্থাৎ অপশান সি। তারপরে আজকে লাস্ট যেটা হচ্ছে ম্যাচ দেওয়া রয়েছে। গেরুয়া রঙের মৃৎপাত্র পাওয়া যায় ঊর্ধ্ব গাঙ্গেয় অববাহিকা ভাণ্ডার আবিষ্কৃত অঞ্চল, স্থায়ী কৃষিজীবী ও কারিগর ও তামার ভাণ্ডার ব্যবহারকারী। হ্যাঁ, তারপরে বিহারের মালভূমি ও সংলগ্ন অঞ্চল। তো এখানে দেখো গেরুয়া রঙের মৃৎপাত্র, এটা তামার ভাণ্ডারের সঙ্গে পাওয়া যায়। A1 ঊর্ধ্ব গাঙ্গেয় অববাহিকা, ঠিক আছে, এটা ঊর্ধ্ব গাঙ্গেয় অববাহিকা, এখানে তামার সর্বাধিক ভাণ্ডার ছিল। আচ্ছা, এটা আমাদের লেখাটা একটু টাইপিংটা মিস্টেক হয়েছে। এখানে দেখো এটার সঙ্গে এ লাইনগুলো মিল আছে, ঠিক আছে, পরের লাইনগুলো এটার সঙ্গে মিল আছে। তো এখানে অ্যান্সার হবে সবটাই কিন্তু সোজা সোজা করেই আছে, A1 B2 C3 D4, অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।